কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা, শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন প্রধান বিচারপতি। সাতক্ষীরায় মানবেতর দিন কাটছে উচ্ছেদের শিকার পরিবারগুলোর। এবং 25 বছরের অপেক্ষা শেষে উদ্বোধনের পথে বেসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। ইটেন নিউজ দেখছেন। দেশের খবরের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। আগামী 1 মাসের জন্য সরকারি চাকরিতে কোটা নয়, মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। কারণ সরকারি চাকরিতে নিয়োগে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের পক্ষ বিপক্ষকে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে কোটা বাতিল করে 2018 সালে জারি করা সরকারি পরিপত্রটি কার্যকারিতা বজায় থাকবে। আগামী 7 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করে প্রধান বিচারপতি বলেছেন, হাইকোর্টের রায় দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সর্বোচ্চ আদালত। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনি 30%, নারী 10%, পশ্চাৎপদ জেলাগুলোর জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% এবং প্রতিবন্ধী 1% সহ সব মিলিয়ে শতকরা 56% কোটা পদ্ধতি চালু ছিল। কিন্তু সরকারি চাকরিতে কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর একটি পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাতে বলা হয় নবম গ্রেড বা প্রথম শ্রেণী এবং 10ম থেকে 13তম গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। বাতিল করা হয় 56% কোটা। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওহিদুল ইসলাম তুষার সহ মুক্তিযোদ্ধার 7 সন্তান। গত 5 জুন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ওই পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। এর ফলে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়। হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন গত 4 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেদিন আপিল বিভাগ কোনো আদেশ না দিয়ে হাইকোর্টের রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলেন। এ অবস্থায় কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত চেয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নতুন করে আবেদন করেন। ওই 2 শিক্ষার্থী ও রাষ্ট্রপক্ষের করা আবেদনের উপর শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না। এখন 18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকবে। প্রধান বিচারপতি বলেন, শিক্ষার্থীরা কোটা নিয়ে ভুল আন্দোলন করছে। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে বলেন। প্রধান বিচারপতি মহোদয় বলছেন যে ওনাদেরকে বলছেন যে আপনারা ক্লাসে ফিরে যান। কোমলমতি ছাত্রদেরকে বলছেন যে আশা প্রকাশ করছেন যে যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধানরা, বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তার ভিসি মহোদয়রা, প্রক্টর মহোদয়রা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের প্রধানগণ, তারা তাদের ছাত্রদেরকে ক্লাসে নিয়ে যাবেন, বোঝাবেন। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কার এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সংগঠনের নেতারা। সকাল 10টা থেকে সারা দেশে সকাল সন্ধ্যা সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বাংলা ব্লকেট পালনের পুনর্নির্ধারিত কর্মসূচি পালন করা হয়। ঢাকার ভেতরে শাহবাগ, কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট, চানখারপুল মোড়, বঙ্গবাজার, মৎস্য ভবন, গুলিস্তান, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, রামপুরা ব্রিজ, মহাখালী, আগারগাঁওয়ে ব্লকেট কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। ঢাকার বাইরে রাজশাহী, সিলেট, সুনামগঞ্জ রোড, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ময়মনসিংহ, রংপুর মডার্ন মোড়, চট্টগ্রামের দেওয়ানহাট, খুলনা, গাজীপুর, ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা বরিশাল মহাসড়কেও কর্মসূচি পালন করা হয়। কোটা সংস্কারের দাবিতে ফের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে দুই পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জাহিদ হাসান শাকিল। আপনি যেমনটি বলছিলেন, আজ সকাল 10:30 থেকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কের
উভয় পাশে কিন্তু অবরোধ কর্মসূচি শুরু করেছে। আমরা দেখছি আমাদের পিছনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেখেছে সড়কের উভয় পাশে। তো ফলে কিন্তু একটি যানজট ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মানুষের কিন্তু ভোগান্তি নিয়ে দেখছি অনেকে পায়ে হেঁটে আসলে তার গন্তব্য যাওয়ার চেষ্টা করছেন। তো আপনি জানেন যে আদালতের একটি রায় এসেছে, সেই রায়ের ব্যাপারেও শিক্ষার্থীদের সাথে, যারা এখানে আন্দোলনরত শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলবো। এখন আসলে এই আদালতের রায়টা তারা আসলে কিভাবে দেখছেন এবং তাদের পরবর্তী কর্মসূচিগুলো কি হবে। যেহেতু আমাদের যদি এক দফা দাবির পক্ষে যদি আমাদের সন্তোষজনক কোনো আমরা উত্তর না পাই, তাহলে কিন্তু আমাদের লাগাতার কর্মসূচি চালিয়ে যাব। যেহেতু আদালতের রায়টি আমাদের পক্ষে আসেনি এবং 1 মাসের তো একটা রায় দিয়েছে আপনাদের পক্ষ পরিবর্তন, এটা মাত্র 4 সপ্তাহের জন্য এটা স্থগিত ঘোষণা করেছে। কিন্তু আমরা চেয়েছিলাম 18 পরিবর্তন বহাল, এটা দাবিতে কিন্তু আমরা আন্দোলন করছি না, আমরা আন্দোলন করছি এক দফা দাবিতে, কোটা সংস্কারের জন্য। আমাদের যে 5% বহাল যতক্ষণ পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা রাস্তায় আছি। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে তাদের আসলে যে কর্মসূচি আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিটা সকাল থেকে 10:30 থেকে শুরু হয়েছে এবং সন্ধ্যা নাগাদ চলার কথা রয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ। রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে 14 এলাকায় অবস্থান নেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের শিক্ষার্থীরা। অবরোধ তুলে নিয়েছেন তারা। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, ঠিক কখন নাগাদ তারা তাদের অবস্থান কর্মসূচি তুলে নিয়েছেন একটু বিস্তারিত জানাবেন এবং এই মুহূর্তে সেখানকার কি অবস্থা সেটিও জানাবেন। বিকাল 3:45 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অবরোধ মহাসড়ক অবরোধ করেছিল সেই অবরোধ তারা তুলে নেন। এখানেই কিন্তু তারা দুপুর 12টা থেকে এই 3:45 পর্যন্ত অবস্থান নিয়েছিলেন এবং এই মহাসড়ক অবরোধ করেছিলেন। তারপরে কিন্তু অবরোধ তুলে নেওয়ার পরে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে ফিরে গেছেন এবং এখন এখানকার যে পরিস্থিতি আমরা দেখছি যে এখানে যেহেতু এটা রাজশাহী ঢাকা মহাসড়ক, বাস এবং অন্য যে ছোট ছোট যানবাহন রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে, কোনো ধরনের ব্যারিকেড সেগুলো কিন্তু নেই, স্বতঃস্ফূর্তভাবে যানবাহন চলাচল করছে। তো যেহেতু আজকের মতো শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে বিকালের সন্ধ্যার পরে তারা আসলে ঢাকার সাথে দাবি দেওয়া বিষয়গুলো সমন্বয় করে তারা তাদের কালকের যে কর্মসূচি সেই কর্মসূচি জানাবেন এবং তারা তাদের দাবিতে এটাই বলছেন যে তারা আসলে কোটা পদ্ধতির যে স্থগিতাদেশ চান না, তারা আসলে এটা সম্পূর্ণ কোটা পদ্ধতির সংস্কার করে নির্বাহী বিভাগ থেকে একটা পরিপত্র জারি করা হোক, সেই দাবিতেই তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং কালকেও তারা তাদের কর্মসূচি রাত্রে ঘোষণা করবেন এবং কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। তো তাসফিয়া, এই ছিল এখান থেকে যে শিক্ষার্থীরা যে অবরোধ তুলে নিয়েছে তার খবর। বুলবুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দেশের খবরে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আবার স্বাগত। দেশের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাতক্ষীরা কালীগঞ্জ সড়ক উন্নয়নের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এতে আশ্রয়হীন হয়ে পড়ে মানবেতর দিন কাটাচ্ছেন সড়কের পাশে বসবাস করা ভূমি এবং গৃহহীন পরিবারগুলো। প্রশাসনের দাবি, উচ্ছেদ অভিযানের আগেই নিরাপদে সরে যেতে বলা হলেও তারা আমলে নেয়নি। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাবার দালায় আমরা অনাহারে সকাল থেকে একটু পানি ছাড়া আর কিছু আমাদের মুখে নেই। খেয়ে না খেয়ে দিন কাটছে সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের দুপাশ থেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর। বসতঘর হারিয়ে সড়কের পাশের খোলা মাঠে আশ্রয় নিয়েছেন তারা। অনিশ্চয়তার ছাপ চোখে মুখে। পুনর্বাসন চান ভূমি ও গৃহহীন মানুষগুলো। ঘরের জিনিসপত্র কিছু বাইর করতে পারেন, সবাই মাটির সাথে ধুলোর সাথে হয়ে গেছে। বাচ্চা কাচ্চা নেই, আমাদের কোনো কিছু নেই। আজ আমাদের যদি জায়গা জমি যদি থাকতো তাহলে আমাদের এখানে আমরা থাকতাম না। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য জেলা প্রশাসকের এই খেলা, এই প্রশ্ন সাতক্ষীরাবাসীর থেকে আমরা জেলা প্রশাসকের কাছে করতে চাই। 1 জুলাই থেকে সাতক্ষীরা শহর থেকে ভেটখালি পর্যন্ত 62 কিলোমিটার সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রশাসনের দাবি, বারবার মাইকিং করে এবং নোটিশের মাধ্যমে সরে যেতে বলা হয়েছে অবৈধ দখলদারদের, তবু তারা শোনেননি। কেউ গৃহহীন বা ভূমিহীন থাকলে পুনর্বাসনের আশ্বাস তাদের। এই সীমানা তারা দেখেছে এবং মাইকিংও করা হয়েছে। তো অনেকের যে অভিযোগ যে আমরা নোটিশ করিনি, এটা আসলে ভুল তথ্য এবং এই অভিযোগটা আসলে সঠিক নয়। তালিকাটি যাচাই বাছাই করছি যে দুপাশে যারা অবৈধভাবে বসবাস করছে ঘর নির্মাণ করে তারা প্রকৃতই ভূমিহীন কিনা গৃহহীন কিনা। যদি সেই তালিকাভুক্ত হয় তাহলে আমরা তাদেরকে পুনর্বাসন করব। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।
দীর্ঘ 25 বছরের অপেক্ষা শেষে উদ্বোধনের পথে সিরাজগঞ্জের বেসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক। দেশের বৃহৎ শিল্প পার্কে প্লট বরাদ্দ পাবেন উদ্যোক্তারা। গড়ে উঠবে কলকারখানা, কর্মসংস্থানের সৃষ্টি হবে অন্তত 1 লাখ মানুষের। অর্থনৈতিক সমৃদ্ধি আসবে উত্তরাঞ্চলে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় সিরাজগঞ্জবাসী। প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর কোল ঘেঁষে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে 400 একর জমির উপর গড়ে উঠেছে বিসিক শিল্প পার্ক। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় 719 কোটি 21 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেয় সরকার। পার্কের অবকাঠামোগত কাজ শেষ। প্রায় 17 কিলোমিটার রাস্তা 400 একর জমিতে স্থাপন করছি, আর সেই সাথে 31 কিলোমিটার ড্রেন করছি। সেই ড্রেন হলো আরসিসি ড্রেন। প্রতীক্ষিত শিল্প পার্কটি চালু হলে যেমন লাখো মানুষের কর্মসংস্থান হবে, যমুনা নদীর ওপর দিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে রেল ও সড়ক যোগাযোগ এবং নৌপথের সুবিধা পাবেন শিল্প উদ্যোক্তারা। স্কয়ার, ভেক্সিমকো এরূপ অনেক ইন্ডাস্ট্রি এখানে আপনার বিভিন্ন মিল ফ্যাক্টরি করবে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আমার মতো অনেক উদ্যোক্তা আছে এখানে প্লট নিতে আগ্রহী, যেহেতু এখানে সব রকম সুযোগ সুবিধা আছে, গ্যাসের ফ্যাসিলিটিস আছে। দেশের বৃহৎ এই শিল্প পার্কে রয়েছে 3 ক্যাটাগরির 829টি প্লট। অন্তত 570টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কারখানা গড়ে উঠবে। মোট প্লটের 10 ভাগ নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত। এত সুন্দর একটি বেসিক শিল্পনগরী হচ্ছে, এখানে প্লট নিয়ে আপনারা বড় বড় শিল্প কলকারখানা গড়ে তোলেন, আমাদের এলাকার বেকারত্ব দূর করেন। খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। 1998 সালে সিরাজগঞ্জ বেসিক ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা জটিলতায় কয়েক দফা পিছিয়ে গেলেও বরাদ্দ বাড়িয়ে পার্কের কাজ শেষ হয়। এবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রতীক্ষা। আনুষ্ঠানিকভাবে প্লট বরাদ্দ পেলেই শুরু হবে নতুন এক শিল্পযাত্রা। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিচে একটি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। বহদ্দার হাটে ফ্লাইওভারের গার্ডার ধসে 8 জনের 7 বছর করে কারাদণ্ড। লক্ষ্মীপুরে কুকুর বিড়ালের কামড়ে একদিনে আহত 40। বিরতির পর আবার স্বাগত দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। সারা দেশেই বন্যার পানি নামতে শুরু করেছে, তবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট। পানি কমার সাথে সাথে কোথাও কোথাও শুরু হয়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরে যমুনার পানি ধীর গতিতে কমছে, তবে পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েছে। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও বেড়েছে সাপের উপদ্রব। সিরাজগঞ্জেও কমছে যমুনা নদীর পানি। চর ও নিম্নাঞ্চলে 6497 হেক্টর ফসলি জমি প্লাবিত। এখনও পানিবন্দী লাখো মানুষ। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে অনেক পরিবার। নদী তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। টাঙ্গাইলেও পানি কমার সাথে সাথে ভাঙতে শুরু করেছে নদী। তীরবর্তী এলাকার বাড়িঘর, হাটবাজার ও ফসলি জমি, রাস্তা, কবরস্থান, মসজিদ সহ অনেক স্থাপনা নদীগর্ভে চলে গেছে। চারাবাড়ি ব্রিজের সংযোগ সড়ক ভেঙে 5টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এখনও পানির নিচে তলিয়ে রয়েছে মৌলভীবাজার জেলা সদর ও রাজনগর উপজেলার 5টি ইউনিয়ন। কুলাউড়া, বড়লেখা, জুড়ি, শহরতলি সহ নিম্নাঞ্চলের রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পানি। দেখা দিয়েছে স্যানিটেশন, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় হবিগঞ্জে নদ নদীর পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। এখনও পানিবন্দী হয়ে আছে 70,000 মানুষ। দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। হাওরে পানি প্রবেশ করায় ভেসে গেছে বিলের মাছ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, আবারও কোটা আন্দোলন খবর জানবো। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ কার্যালয়ে কোটা নিয়ে আপিল বিভাগের দেয়া আদেশের বিষয়ে বক্তব্য রাখছেন বারের সম্পাদক এবং জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ক্লাসে ফিরে যায় এবং ভাইস চ্যান্সেলর মহোদয়, প্রক্টর যারা রয়েছেন তাদেরকেও নির্দেশনা দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বহাল রাখার জন্য। সুতরাং এখানে যারা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের ভুল বোঝাবুঝি করার কোনো সুযোগ নেই।
আপনারা যারা কোর্ট বিট করেন এবং সারা দেশের মানুষই জানে যে স্টে অ্যান্ড স্ট্যাটাস কো টেকনিক্যাল ওয়ার্ড। স্টে অর্থ যা বোঝায়, স্ট্যাটাস কোর অর্থও তাই বোঝায়। এই ব্যাপারে যে যে অবস্থায় আছে স্থিতি অবস্থায় থাকবে, হাইকোর্টের রায়ের কিন্তু কার্যকারিতা থাকবে না। সুতরাং হাইকোর্টের রায়ের কার্যকারিতা না থাকলে 18 সালের যে প্রজ্ঞাপন সেটা বহাল থাকবে, এটাই স্ট্যাটাস কো। বরঞ্চ স্টের চেয়ে ভালো অর্ডার হয়েছে। একটু আইনি ব্যাখ্যাটা চাই। শিক্ষার্থীরা এই মুহূর্তে বলছে যে তারা মূলত কোটা পদ্ধতির সংস্কার চাচ্ছে, একটা বাতিল করা হয়েছিল, কিন্তু এই সংস্কার করতে গেলে তো আসলে আইনি পরিবর্তন সংস্কারও যদি করতে হয় তাহলেও যেহেতু বিষয়টা আদালতের বিচারাধীন চলে আসছে এখন, এবং সর্বোচ্চ আদালত আপিল বিভাগে বিচারাধীন, সুতরাং এখন কিন্তু সরকারের পক্ষেও কোনো এসআরও দেওয়া বা সংস্কার করা বা বাতিল করা নতুন করে সম্ভব না। এখন অ্যাপিলেট ডিভিশন যেভাবে বলবে সেভাবেই হবে, কিন্তু শিক্ষার্থীরা যেটা বাতিল চেয়েছিল সেই বাতিল তো বহাল আছে। আর আমি যেটা বলতে চাই, মাননীয় প্রধান বিচারপতি ধন্যবাদ দিয়েছেন যেটা বলেছেন যে হ্যাঁ, আদালতকে সহায়তা করা হচ্ছে আইনজীবীদের কাজ। সেই ক্ষেত্রে প্রপার অ্যাপ্রিসিয়েশনটা বা প্রপার অ্যাপ্রিসিয়েশন, প্রপার ইন্টারপ্রিটেশন, প্রপার লিগ্যাল স্ট্যান্ডটা উঠিয়ে ধরার জন্যই আদালত আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন বা আমাকে স্পেশালি ধন্যবাদ দিয়েছেন। এই মুহূর্তে কোটা বাতিল বলে গণ্য হবে। দর্শক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিজ কার্যালয়ে কোটা নিয়ে কথা বলছিলেন বারের সম্পাদক এবং জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। আমরা সরাসরি ছিলাম সেখানে। আবারও বন্যা পরিস্থিতির খবর। বন্যার ছাপ পড়েছে সুনামগঞ্জের প্রাথমিক শিক্ষায়। সুনামগঞ্জ সদর উপজেলার বারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জানিয়েছেন প্রতিনিধি পঙ্কজ দে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি সুনামগঞ্জ শহরতলি বারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 2 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের যে সড়ক আছে, যেগুলো স্কুলমুখী সড়ক, সেগুলো অনেকগুলোই এখনও পানির নিচে রয়েছে। এই কারণে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি একেবারেই কম আছে। আমরা একটু বারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আমরা যুক্ত করতে চাই, যে প্রধান শিক্ষক আমাদেরকে নিশ্চয়ই জানাবেন যে এখানে তারা যে ক্লাস নিচ্ছেন, পাঠদান করছেন, শিক্ষার্থী যে আসছে না, এই বিষয়ে তাদের যে চেষ্টা আমরা একটু শুনতে চাই। কালকে আমাদের বিদ্যালয়ের যে ক্লাসরুম থেকে পানি সরলো, আমরা পরিষ্কার করে বাচ্চাদেরকে ক্লাসের উপযোগী করে দিলাম, এবং সেই সাথে আমার একাংশ শিক্ষক বাড়ি গমন করেছে। বাড়ি গমন করে এসে ওরা বলছে যে দিদি আমরা কি বলবো, ঘরে ঘরে জ্বর, তারপর হচ্ছে মানে পানিবাহিত রোগে আক্রান্ত বাচ্চারা, তারপর অনেক বাচ্চা নাই, অন্যত্র চলে গেছে ঘরে জল থাকায়। স্কুলটিতে খোলার পর তারা আশপাশের শিক্ষার্থীদের আনার চেষ্টা করছেন, কিন্তু এমন অবস্থা যে ঘরে ঘরে জ্বর, ডায়রিয়া ইত্যাদি পানিবাহিত রোগের কারণে আসলে শিশুরাই একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। একই সঙ্গে অভিভাবকরাও আসলে তার বাচ্চাকে যে স্কুলে পাঠাবেন ওই পরিবেশ তৈরি হয়নি। শেষ করব দেশের খবর, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাবো আরো একবার। কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা। শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বললেন প্রধান বিচারপতি। সাতক্ষীরায় মানবেতর জীবন কাটছে উচ্ছেদের শিকার পরিবারগুলোর। 25 বছরের অপেক্ষা শেষে উদ্বোধনের পথে বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক। বহদ্দারহাটের ফ্লাইওভারের গার্ডার ধসে 8 জনের 7 বছর কারাদণ্ড। লক্ষ্মীপুরে কুকুর বেড়ালের কামড়ে একদিনে আহত 40। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। দেশের খবর আজ এ পর্যন্ত। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সাথে থাকার জন্য ধন্যবাদ।